আজকে আমরা দশম শ্রেণীর সাঁতরা পাবলিকেশনের রায়চৌধুরী ও হাজরা লেখা ভূগোল ও পরিবেশ পরিচয় এই বইটার চ্যাপ্টার 1 বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী প্রশ্নমান 1। প্রশ্ন 1, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে উত্তর হবে অপশান এ বহির্জাত প্রক্রিয়া। 2, বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস উত্তর হবে অপশান এ সূর্য। 3, অবরোহণের অপর নাম উত্তর হবে অপশান ডি নগ্নিভবন। 4, যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়, বহন ও সঞ্চয়ের মধ্যে সামঞ্জস্য তৈরি হয় তা হলো উত্তর হবে অপশান বি পর্যায়ন। 5, লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো উত্তর হবে অপশান ডি দ্রবণ ক্ষয়। 6, পলল শঙ্কু গঠিত হয় উত্তর হবে অপশান বি পর্বতের পাদদেশে। 7, জলপ্রপাতের পাদদেশে তৈরি হয় উত্তর হবে অপশান সি প্রপাতকূপ। 8, নদীর গতিবেগ দ্বিগুণ হলে বহন ক্ষমতা বাড়ে উত্তর হবে অপশান ডি 64 গুণ। 9, পৃথিবীর গভীরতম গিরিখাতটি হল উত্তর হবে অপশান সি কলকা। 10, রসে মতানে সৃষ্টি হয় উত্তর হবে অপশান সি হিমবাহের। 11, হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ ফাঁককে বলে উত্তর হবে অপশান বি বার্কসুন্ড। 12, পৃথিবীর দ্রুততম হিমবাহ উত্তর হবে অপশান বি কুয়ারেয়াক। 13, পর্বতের গায়ে যে রেখার নিচে বরফ গলে যায় তা হলো উত্তর হবে অপশান এ হিমরেখা। 14, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ হলো উত্তর হবে অপশান এ বহির্ধৌত সমভূমি। 15, ইয়ারদাং গঠিত হয় যার ক্ষয় কার্যের ফলে উত্তর হবে অপশান বি বায়ুর। 16, রাজস্থানের মরুভূমির চলমান বালিয়াড়িকে বলে উত্তর হবে অপশান এ দ্রিয়ান। 17, মাশরুম রক বলা হয় উত্তর হবে অপশান এ গৌড়কে। 18, কঠিন ও কোমল শিলায় উন্নত অবস্থানের ফলে সৃষ্ট ভূমিরূপটি হল উত্তর হবে অপশান বি ইয়ারদাং। 19, মরু ও মরুপ্রায় অঞ্চলের নিম্নভূমিতে অবস্থিত লবণাক্ত জলের হ্রদকে বলে উত্তর হবে অপশান বি প্লায়া। 20, লোয়ের সমভূমিকে উত্তর আমেরিকায় বলে উত্তর হবে অপশান বি অ্যাডব। তারপর বি অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নমান 1। প্রথমে শূন্যস্থান পূরণ করো। 1, আবহবিকার ও ক্ষয়কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগে পরিবর্তন করার প্রক্রিয়াকে ড্যাশ বলা হয় উত্তর হবে অবরোহণ। 2, আরোহণ ও অবরোহণ প্রক্রিয়া ভূমিরূপকে ড্যাশ অবস্থায় নিয়ে আসে উত্তর হবে সমতল। 3, নর্মদা নদীর ওপর জব্বলপুরের কাছে ড্যাশ জলপ্রপাত আছে উত্তর হবে ধুঁয়াধার। 4, ভারতের ড্যাশ নদীর মোহনায় কোনো বদ্বীপ গড়ে ওঠেনি উত্তর হবে নর্মদা। 5, প্রশস্ত নদী মোহনাকে ড্যাশ বলে উত্তর হবে খাঁড়ি। 6, নদী বাঁকের উত্তল অংশের সঞ্চয়কে ড্যাশ বলে উত্তর হবে বিন্দুবার। 7, দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে ড্যাশ বলে উত্তর হবে জল বিভাজিকা। 8, সমভূমি প্রবাহে নদীর আঁকাবাঁকা পথকে বলে ড্যাশ উত্তর হবে নদী বাঁক। 9, ভারতের উচ্চতম জলপ্রপাত হলো ড্যাশ উত্তর হবে কুঞ্চিকল। 10, অনেকগুলি জলপ্রপাত একসঙ্গে অবস্থান করলে তাকে ড্যাশ বলে উত্তর হবে কাসকেড। 11, পাদদেশীয় হিমবাহের অগ্রভাগকে ড্যাশ বলে উত্তর হবে লোব। 12, হাতওয়ালা ডেক চেয়ারের মতো ভূমিরূপকে ড্যাশ বলে উত্তর হবে কড়ি। 13, নদী দ্বারা ব্যবচ্ছিন্ন বহির্বিধৌত সমভূমিকে ড্যাশ বলে উত্তর হবে ভ্যালি ট্রেন। 14, মরু অঞ্চলের বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয় উত্তর হবে ক্ষয়। 15, পৃথিবীর বৃহত্তম বালুকাময় মরুভূমি হলো ড্যাশ উত্তর হবে সাহারা। 16, দুটি শিফ বালিয়াড়ির মাঝের অংশকে বলে ড্যাশ উত্তর হবে গাসি। 17,
উষ্ণ মরুভূমি অঞ্চলে বায়ুপ্রবাহের পথে আড়াআড়িভাবে গঠিত বালিয়াড়িকে ড্যাশ বলে, উত্তর হবে বারখান। 18 বায়ুর গতিপথে কঠিন ও কোমল শিলা অনুভূমিকভাবে অবস্থান করলে ড্যাশ ভূমিরূপ সৃষ্টি হয়, উত্তর হবে যুগ্যান। 19 বায়ুর ড্যাশ কাজের ফলে মরুভূমির বিস্তার বেশি হয়, উত্তর হবে ক্ষয়। তারপর শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করো। 1 সমুদ্রপৃষ্ঠ হলো ক্ষয়ের শেষ সীমা, এটা অশুদ্ধ। 2 বহির্জাত প্রক্রিয়ায় শক্তি আসে সূর্য থেকে, শুদ্ধ। 3 জলপ্রপাতের পাদদেশে মন্তকূপ তৈরি হয়, অশুদ্ধ। 4 নদীর উচ্চগতিতে একটি উল্লেখযোগ্য ভূমিরূপ হলো মন্তকূপ, শুদ্ধ। 5 ক্যানিয়ন ভূমিরূপ সৃষ্টি হয় হিমবাহের ক্ষয়কার্যের ফলে, অশুদ্ধ। 6 গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে অসংখ্য অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায়, শুদ্ধ। 7 নদীর মোহনায় জোয়ার ভাটার প্রকোপ বদ্বীপ সৃষ্টি সহায়ক, অশুদ্ধ। 8 পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হল সেন্ট লরেন্স নদী নায়াগ্রা জলপ্রপাত, অশুদ্ধ। 9 শুষ্ক ও শুষ্কপ্রায় অঞ্চলে ভি আকৃতির উপত্যকা দেখা যায়, অশুদ্ধ। 10 দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চ স্থানকে জল বিভাজিকা বলে, শুদ্ধ। 11 অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়ে থাকে, শুদ্ধ। 12 এস্কার হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্টি হয়, শুদ্ধ। 13 ভারতের একটি পিরামিড চূড়া নীলকণ্ঠ, শুদ্ধ। 14 হিমবাহ বাহিত ভিনদেশী শিলাখণ্ডকে আগামুখ বা ইরাটিক বলে, শুদ্ধ। 15 ঝুলন্ত উপত্যকার নিচে জলপ্রপাত সৃষ্টি হয়, শুদ্ধ। 16 ড্রামলিন অধ্যুষিত অঞ্চলকে বাস্কেট অফ এক রিলিফ বলে, শুদ্ধ। 17 হিমসোপানের সৃষ্ট হ্রদকে বলে প্যাটার্নস্টার হ্রদ, শুদ্ধ। 18 বারখান ভেঙে শিব বালিয়াড়ি তৈরি হয়, শুদ্ধ। 19 মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে মোনাটনক বলে, অশুদ্ধ। 20 আরবি ভাষায় শিব কথার অর্থ তরবারি, শুদ্ধ। 21 বায়ুপ্রবাহের গতিপথের সঙ্গে আড়াআড়িভাবে যে বালিয়াড়ি গঠিত হয় তাকে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বলে, অশুদ্ধ। 22 বারখানের প্রতিবাদ দিকটি উত্তল হয়, শুদ্ধ। 23 ইউরোপ মহাদেশে কোনো মরুভূমি নেই, শুদ্ধ। 24 মরুদ্যান বায়ুর অবনমন বা অপসারণের ফলে সৃষ্টি হয়, শুদ্ধ। 25 মরু অঞ্চলে বায়ু ঘর্ষণ প্রক্রিয়ায় অধিক ক্ষয়কাজ করে থাকে, শুদ্ধ। 26 বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ হল ওয়াদি, শুদ্ধ। তারপর বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 1 পর্যায়, এটা হবে অপশান ডি, জি কে গিলবার্ট। 2 তীক্ষ্ণাগ্র বদ্বীপ, এটা হবে অপশান এ নীলনদ। 3 পর্যায়ন, এটা হবে অপশান বি চেম্বারলিন ও স্যালিসবেরি। 4 গ্রিক অক্ষর ডেল্টার মতো বদ্বীপ, এটা হবে অপশান সি গঙ্গা। তারপর 2-1 অস্ট্রেলিয়া, এটা হবে অপশান সি গিবারস। 2 বৃহত্তম পার্বত্য হিমবাহ, উত্তর হবে অপশান এ আলাস্কার হুবার্ট। 3 বৃহত্তম পাদদেশীয় হিমবাহ, এটা হবে অপশান ডি ম্যালাস্পিনা। 4 সাহারা, এটা হবে অপশান বি হামাদা। তারপর একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রশ্ন 1 মহাকাশ থেকে ছুটে আসা উল্কাপাতে পরিবর্তিত ভূমিরূপ কী প্রক্রিয়া, উত্তর হবে মহাজাগতিক প্রক্রিয়া। 2 আবহবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণকে কী বলে, উত্তর হবে বালি। 3 বহির্জাত প্রক্রিয়ায় সর্বাধিক ক্রিয়াশীল শক্তি কী, উত্তর হবে নদী। 4 যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে বা দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে কী বলে, উত্তর হবে জল বিভাজিকা। 5 নদীর কোন গতিতে জলপ্রপাত দেখা যায়, উত্তর হবে উচ্চ গতিতে। 6 অতিরিক্ত লবণাক্ত প্লায়াগুলিকে কী বলে, উত্তর হবে স্যালিনা। 7 পেডিমেন্ট শব্দটি প্রথম কে ব্যবহার করেন, উত্তর হবে জি কে গিলবার্ট। 8 মরুস্থলী শব্দের অর্থ কী, উত্তর হবে শুষ্ক জমি। 9 মরু অঞ্চলের পাদদেশীয় পলল সমভূমিকে কী বলে, উত্তর হবে বাজাদা। 10 ওয়াদি শব্দের অর্থ কী, উত্তর হবে শুষ্ক উপত্যকা। 11 পৃথিবীর বৃহত্তম অপসারণ সৃষ্ট গর্তটির নাম কি, উত্তর হবে কাতারা। 12 সাহারা শব্দের অর্থ কী, উত্তর হবে বিজন প্রদেশ। 13 কোন অক্ষাংশীয় অঞ্চলে হিমরেখা অধিক উচ্চতায় অবস্থান করে, উত্তর হবে নিরক্ষরেখায়। 14 কোন প্রকার হিমবাহ থেকে হিমশৈলের উৎপত্তি ঘটে, উত্তর হবে মহাদেশীয়। প্রশ্ন 15 ভারতের একটি ঝুলন্ত উপত্যকার নাম বলো। 14 নম্বর পাতায় লিখবে বদ্রীনাথের নিকট ঋষিগঙ্গা উপত্যকা হচ্ছে ঝুলন্ত উপত্যকা। 16 হিমবাহ উপত্যকার আকৃতি কিরূপ, উত্তর হবে ইউ আকৃতির।
17 হিমবাহ সৃষ্ট হ্রদকে কি বলে? উত্তর হবে কোরি। 18 পৃথিবীর গভীরতম শার্কের নাম কি? উত্তর হবে আন্টার্কটিকার ওয়ালকট শার্ক। আন্টার্কটিকার ওয়ালকট শার্ক। 19 কোরি বা শার্ককে জার্মানিতে কি বলে? উত্তর হবে কার। 20 ভারতে কোথায় রসেমোত্তানে ভূমিরূপ দেখা যায়? 14 নম্বর পাতায় লিখবে কাশ্মীরের ঝিলামের উপনদী লিডার নদী উপত্যকায় রসেমোতানে টাইপের ভূমিরূপ দেখা যায়। এখান থেকে এত টাকা, এখান থেকে এতটা। 21 হিমবাহের ক্ষয়কার্যের ফলে ত্রিকোণাকার ভূমিরূপকে কি বলে? উত্তর হবে গ্রাবরেখা। তারপর সি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 2। প্রশ্ন 1 পুঞ্জিত ক্ষয় কাকে বলে? 2 নম্বর পাতায় এখান থেকে এতটা পুঞ্জিত ক্ষয়। 2 ক্ষয়ভবন কাকে বলে? 2 নম্বর পাতায় ক্ষয়ভবন এখান থেকে এতটা। 3 ভূমিরূপ প্রক্রিয়া কাকে বলে? ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা ভূমিরূপ প্রক্রিয়া কি? এই উত্তরটা লিখবে এখান থেকে এতটা। ভূমিরূপ প্রক্রিয়া কাকে বলে? লিখবে এখান থেকে এতটা। প্রশ্ন 4 পর্যায়ন কাকে বলে? 1 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 5 আবহবিকার কাকে বলে? 2 নম্বর পাতায় এখান থেকে এতটা। 6 জলচক্র কাকে বলে? 2 নম্বর পাতায় এখান থেকে এতটা। 7 ষষ্ঠ ঘাতের সূত্র কি? 4 নম্বর পাতায় ষষ্ঠ ঘাতের সূত্র এখান থেকে এতটা। 8 র্যাপিড কাকে বলে? 6 নম্বর পাতায় র্যাপিডস বা খরস্রোত এখান থেকে এতটা। কাকে বলে উদাহরণ দুটোই লিখে দেবে। 9 অবঘর্ষ কাকে বলে? 13 নম্বর পাতায় অবঘর্ষ এখান থেকে এতটা। 10 নদী অববাহিকা কাকে বলে? 3 নম্বর পাতায় নদী অববাহিকা এখান থেকে এতটা। 11 জল বিভাজিকা কাকে বলে? 3 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 12 কিউসেক ও কিউমেক কাকে বলে? 3 নম্বর পাতায় প্রথমে কিউসেক তারপর কিউমেক। কিউসেক লিখবে এখান থেকে এতটা, কিউমেক লিখবে এখান থেকে এতটা। প্রশ্ন 13 নদীগ্রাস কাকে বলে? নদীগ্রাস কাকে বলে? এখান থেকে এতটা। প্রশ্ন 14 হিমবাহ কাকে বলে? 10 নম্বর পাতায় এখান থেকে এতটা। 15 হিমশৈল কাকে বলে? 12 নম্বর পাতায় এখান থেকে এতটা। 16 হিমানি সম্প্রপাত কি? 12 নম্বর পাতায় হিমানি সম্প্রপাত কাকে বলে? এখান থেকে এতটা। 17 র্যান্ডক্লাফট কাকে বলে? 12 নম্বর পাতায় এখান থেকে এতটা। 18 ভ্যালি ট্রেন কি? 15 নম্বর পাতায় এখান থেকে এতটা। ভ্যালি ট্রেন এখান থেকে এতটা। 19 বহির্বিধৌত সমভূমি কাকে বলে? 15 নম্বর পাতায় এখান থেকে এতটা। 20 বারখান কাকে বলে? 20 নম্বর পাতায় এখান থেকে এতটা। 21 টর কাকে বলে? 19 নম্বর পাতায় প্রথমে লিখবে ইনসেলবার্স কাকে বলে? এখান থেকে এতটা। লেখার পর বৈশিষ্ট্য থেকে 7 নম্বর পয়েন্টটা লিখে দেবে। প্রথমে লিখবে ইনসেলবার্স কাকে বলে? এখান থেকে এতটা। তারপর এখান থেকে এতটা লেখার পর এই লাইনটা লিখবে এখান থেকে এতটা। এই পুরোটাই হচ্ছে টর কাকে বলে তার উত্তর।
22 নিডিল কাকে বলে? 18 নম্বর পাতায় এখান থেকে এতটা উদাহরণ সহ। প্রশ্ন 23 গ্রেট গ্রিন ওয়াল কি? 22 নম্বর পাতায় এখান থেকে এতটা। 24 মরুকরণ কাকে বলে? 21 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 22 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর ডি ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 3। প্রশ্ন 1 ক্ষয়ীভবনের বিভিন্ন মাধ্যমগুলি কি কি? উত্তর ক্ষয়ীভবনের বিভিন্ন মাধ্যমগুলি হলো 1 সূর্যরশ্মির তাপ। সূর্যরশ্মির তাপের প্রভাবে দিনের বেলায় ভূত্বক উত্তপ্ত হয় এবং রাতের বেলায় তা শীতল ও সংকুচিত। সূর্যরশ্মির তাপের হ্রাস বৃদ্ধির ফলে সূর্যরশ্মির তাপের হ্রাস বৃদ্ধির ফলে ভূত্বকের শিলারাশি এভাবে ধীরে ধীরে ভঙ্গুর হয়ে পড়ে এবং ভূত্বক ক্ষয়প্রাপ্ত হয়। দীর্ঘদিনের এইরূপ প্রসারণ ও সংকোচনের ফলে ভূত্বক চূর্ণ বিচূর্ণ হয়ে ক্ষুদ্র মৃত্তিকার কণা ও শিলাকণায় পরিণত হয়। এর ফলে সহজেই ক্ষয়ীভবন প্রক্রিয়া কার্যকর হয়। 2 নম্বর পয়েন্ট বায়ু প্রবাহ। মরু এলাকায় বায়ু প্রবাহের দ্বারা সর্বাধিক ক্ষয়ীভবন হয়। মরুভূমিতে গাছপালা না থাকায় মৃত্তিকা শিলারাশির দৃঢ়তা খুবই কম, যার দরুন ভূত্বকের উপরিভাগ মৃত্তিকার সাথে উন্নত চলে যায়। 3 নম্বর বৃষ্টিপাত। জলে কঠিন শিলা নরম ও আলগা হয়ে যায়। এর ফলে মাটি ও বালির স্তূপ জলে মিশে চারিদিকে ছড়িয়ে পড়ে। ভূপৃষ্ঠের ওপর দিয়ে বৃষ্টির জল প্রবাহিত হওয়ার সময় যান্ত্রিক ও রাসায়নিক প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের ব্যাপক ক্ষয় হয়। 4 নদী প্রবাহ। নদীর স্রোতের প্রভাবে নদীর তলদেশ এবং পার্শ্বদিক ঘর্ষণের ফলে ক্ষয় হয়ে ক্ষয়জাত পদার্থ স্রোতের সাথে পরিবাহিত হয়। 5 সমুদ্রের কাজ। সমুদ্রের জোয়ার ভাটা ও প্রবল তরঙ্গ উপকূলের শিলার সাথে ঘর্ষণের ফলে শিলা ক্ষয়প্রাপ্ত হয়। 6 হিমবাহ ভূমির ওপর দিয়ে প্রবাহের সময় যে পথ দিয়ে বাহিত হয় সে পথের ভূমি ক্ষয় হয়। 7 উদ্ভিদ ও প্রাণী। উদ্ভিদের শিকড় শিলার ফাটলের মধ্যে প্রবেশ চূর্ণ বিচূর্ণ থাকে। তাছাড়া বিভিন্ন প্রাণী যেমন কেঁচো, ইঁদুর প্রভৃতি মাটি খুঁড়ে মাটিকে বিচূর্ণ করে থাকে। 8 মানুষের কাজ। মানুষের জীবন ধারণের জন্য কৃষিকাজ, কূপ খনন, খনির কাজ, রাস্তা তৈরি, বাঁধ নির্মাণ ইত্যাদি করে থাকে, যার ফলে ভূমিক্ষয় হয়। প্রশ্ন 2 বহির্জাত প্রক্রিয়ার নিয়ন্ত্রকগুলি কি কি? 1 নম্বর পাতায় এখান থেকে এতটা। বহির্জাত শক্তিসমূহই হচ্ছে বহির্জাত প্রক্রিয়ার নিয়ন্ত্রক। এখান থেকে এতটা। প্রশ্ন 3 অবরোহণ প্রক্রিয়ার বিভিন্ন পদ্ধতিগুলি লেখো। অবরোহণ প্রক্রিয়ার বিভিন্ন পদ্ধতি লিখবে এখান থেকে এতটা। এই হলুদ অংশটা লিখবে না, এখান থেকে এতটা। প্রথমে অবরোহণ প্রক্রিয়া কাকে বলে? উদাহরণ। এটি 3টে পদ্ধতিতে কাজ করে: আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন। এই 3টে লিখে দেবে। এখান থেকে এতটা। প্রশ্ন 4 অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার পার্থক্য লেখো। অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য তুলনা। এটাই হচ্ছে অন্তর্জাত বহির্জাত প্রক্রিয়ার পার্থক্য। 3টে পার্থক্য দেওয়া আছে, 3টে পার্থক্যই লিখে দেবে। প্রশ্ন 5 আরোহণ ও অবরোহণের পার্থক্য লেখো। 2 নম্বর পাতায় অবরোহণ আর আরোহণ প্রক্রিয়ার পার্থক্য। 4টে পার্থক্য আছে, 4টে পার্থক্যই লিখে দেবে। 6 নদীর ক্ষয়কার্যের প্রক্রিয়াগুলির বিবরণ দাও। 4 নম্বর পাতায় নদীর ক্ষয়কাজ এখান থেকে এতটা লেখার পর 5 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 7 নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল ভৌগোলিক অবস্থা বিশ্লেষণ করো। 9 নম্বর পাতায় এখান থেকে এতটা। 6টা পয়েন্ট আছে, 6টা পয়েন্টই লিখে দেবে। 8 নদীর বহন কাজের প্রক্রিয়াগুলি লেখো। 5 নম্বর পাতায় বহন কাজের প্রক্রিয়া এখান থেকে এতটা।
প্রশ্ন 9, জলপ্রপাত ক্রমশ উৎসের দিকে সরে যায়, ব্যাখ্যা করো। 7 নম্বর পাতায় এখান থেকে এতটা। 10, নিক বিন্দুতে জলপ্রপাত সৃষ্টি হয়, কারণ লেখো। উত্তর, পুরাতন নদী উপত্যকা এবং নতুন সৃষ্ট নদী উপত্যকা যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুকে নিক বিন্দু বলে। নিক বিন্দুতে ঢালের বিচ্যুতি বা ঢালের পার্থক্য দেখা যায়। নতুন সৃষ্ট নদী উপত্যকাটি পুরাতন নদী উপত্যকার নিচে অবস্থান করে। নদী প্রবাহিত হওয়ার সময় পুরাতন নদী উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে নতুন নদী উপত্যকায় প্রবেশ করার মুহূর্তে নিক বিন্দুতে ঢালের বিচ্যুতি থাকায় জলপ্রপাত সৃষ্টি করে। এই কারণেই নিক বিন্দুতে জলপ্রপাত সৃষ্টি হয়। 11, মধ্যগতি ও নিম্নগতিতে মিয়েন্ডার বা নদীবাঁক সৃষ্টি হয় কেন? 7 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 8 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 12, গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। 6 নম্বর পাতায় গিরিখাত আর ক্যানিয়নের মধ্যে পার্থক্য, 4টে পার্থক্য দেওয়া আছে, 4টে পার্থক্যই লিখে দেবে। 13, পলল শঙ্কু ও পলল ব্যজনীর মধ্যে পার্থক্য লেখো। 7 নম্বর পাতায় পলল শঙ্কু আর পলল ব্যজনীর পার্থক্য, 4টে পার্থক্য আছে, 4টে পার্থক্যই লিখে দেবে। 14, নদী মঞ্চ কিভাবে সৃষ্টি হয়? উত্তর, স্থলভাগ এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা তারতম্যের জন্য নদীর দৈর্ঘ্য বরাবর পার্শ্বচিত্রের সঙ্গে সঙ্গে আড়াআড়িভাবে গঠিত পার্শ্বচিত্রেরও অর্থাৎ নদী উপত্যকারও পরিবর্তন হয়। নদী উপত্যকা সরু থেকে ক্রমশ চওড়া হয়ে প্রবীণত্ব লাভ করে, কিন্তু স্থলভাগ ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা তারতম্যের ফলে নদী পুনর্যৌবন লাভ করে তার প্রবীণ উপত্যকাকে পুনরায় কর্তৃত করতে থাকে। ফলে নদীর নতুন উপত্যকা প্রবীণ উপত্যকা অপেক্ষা অধিক গভীর হয় এবং ওই প্রবীণ উপত্যকা নতুন উপত্যকার দুই তীরে মঞ্চের মতো অবস্থান করতে থাকে। সময়ের সাথে সাথে একাধিকবার নদীর পুনর্যৌবন লাভ হলে নদীর দুই তীরে একাধিক ধাপ বিশিষ্ট নদীমঞ্চ সৃষ্টি হয়। 15, হিমবাহ কি কি পদ্ধতিতে ক্ষয়কাজ করে? 12 নম্বর পাতায় হিমবাহের ক্ষয়কার্য এখান থেকে এতটা লেখার পর 13 নম্বর পাতায় এখান থেকে এতটা, এত অবধি। 16, হিমরেখা সর্বত্র ও সর্বকালে স্থায়ী হয় না কেন, ব্যাখ্যা করো। উত্তর, কোন স্থানে হিমরেখার উচ্চতা নির্ভর করে অক্ষাংশের ভিত্তিতে অবস্থান, ভূমির উচ্চতা, ঋতু পরিবর্তন প্রভৃতির ওপর। নিরক্ষরেখার থেকে ক্রমশ উত্তরে ও দক্ষিণে যেহেতু উষ্ণতা কমতে থাকে তাই হিমরেখার অবস্থানের উচ্চতাও কমতে থাকে। শীতকালে উষ্ণতা কমে যায় বলে হিমরেখা পর্বতের নিম্নাংশে এবং গ্রীষ্মকালে উষ্ণতা বেড়ে যায় বলে পর্বতের ঊর্ধ্বাংশে অবস্থান করে। তাই দেখা যায় হিমরেখা নিরক্ষীয় অঞ্চলে গড়ে 5500 মিটার, হিমালয় পর্বতে 4500 মিটার, আল্পস পর্বতে 2800 মিটার উচ্চতায় অবস্থান করে। তাই হিমরেখা সর্বত্র সর্বকালে স্থায়ী হয় না। 17, ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কেন? 6 নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে, তারপর লিখবে এই জন্যে ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাতের সৃষ্টি হয়। 18, বার্কশুন্ড ও ক্রেভাসের মধ্যে পার্থক্য লেখো। ক্রেভাস আর বার্কশুন্ডের মধ্যে পার্থক্য, 3টে পার্থক্য আছে, 3টে পার্থক্যই লিখে দেবে। 19, হিমযুগ কি? 11 নম্বর পাতায় হিমযুগ বা বরফ যুগ এখান থেকে এতটা। 20, অন্তর্বর্তী হিমযুগ কি? অন্তর্বর্তী হিমযুগ এখান থেকে এতটা। 21, নুনাটক্স কাকে বলে? 11 নম্বর পাতায় নুনাটক্স বা নুনাটাক একই, তাই উত্তর লিখবে এখান থেকে এতটা উদাহরণ সহ। প্রশ্ন 22,
ফিয়ার্ড ও ফিয়র্ডের মধ্যে পার্থক্য লেখো। 14 নম্বর পাতায় ফিয়র্ড আর ফিয়ার্ডের মধ্যে পার্থক্য, 4টে পার্থক্য আছে, 4টে পার্থক্যই লিখে দেবে। 23 মরুভূমি অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্যের কারণ কি কি? 17 নম্বর পাতায় এখান থেকে এতটা। 24 বিশ্বের মানচিত্র এঁকে প্রধান মরু অঞ্চলগুলি চিহ্নিত করো। 16 নম্বর পাতায় এই ছবিটা আঁকতে হবে, প্রধান মরু অঞ্চল। 25 বায়ু কি কি প্রক্রিয়ায় ক্ষয় কাজ করে? 17 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর 18 নম্বর পাতায় এখান থেকে এতটা। 26 বায়ু কি কি প্রক্রিয়ায় বহন কাজ করে? 19 নম্বর পাতায় এখান থেকে এতটা। 27 বায়ু কি কি সঞ্চয় কাজ করে? 19 নম্বর পাতায় লিখবে বায়ু সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি হচ্ছে 1 বালিয়াড়ি, এটা হচ্ছে কী কী সঞ্চয় কাজ করে। 1 বালিয়াড়ি, শুধু নামগুলো লিখে দিলেই হবে। বালিয়াড়িকে আবার দুভাগে ভাগ করা যায়, এক হচ্ছে তির্যক বালিয়াড়ি বা বারখান, আর 2 হচ্ছে অনুদৈর্ঘ্য বা শিব বালিয়াড়ি, আর তারপর হচ্ছে 2 লোয়ের সমভূমি। 28 জুগ্যান ও ইয়ারদং এর মধ্যে পার্থক্য লেখো। 19 নম্বর পাতায় ইয়ারদং আর জুগানের পার্থক্য, 3টে পার্থক্য আছে, 3টে পার্থক্যই লিখে দেবে। 29 মোনাটনক ও ইনসেলবার্জের মধ্যে পার্থক্য লেখো। মোনাটনক আর ইনসেলবার্জ 4টে পার্থক্য দেওয়া আছে, 4টে পার্থক্যই লিখে দেবে। 30 বারখান ও শিব বালিয়াড়ির মধ্যে পার্থক্য লেখো। 20 নম্বর পাতায় বারখান ও শিব বালিয়াড়ির মধ্যে পার্থক্য, 5টা পার্থক্য দেওয়া আছে, 5টা পার্থক্যই লিখে দেবে। 31 পেডিমেন্ট ও বাজাদার মধ্যে পার্থক্য লেখো। পেডিমেন্ট আর বাজাদার মধ্যে পার্থক্য, 4টে পার্থক্য দেওয়া আছে, 4টে পার্থক্যই লিখে দেবে। বিষয়গুলো লিখবে 4টে বিষয়, আর পেডিমেন্ট বাজাদা এটা লিখবে না, ইনসেলবার্জটা লিখবে না, এই দুটো লিখবে। তারপর রচনাধর্মী উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 5। প্রশ্ন 1 বহির্জাত প্রক্রিয়ার পদ্ধতিগুলি সংক্ষেপে আলোচনা করো। 1 নম্বর পাতায় বহির্জাত শক্তিগুলি কার্য পদ্ধতি, প্রথমে এই ছবিটা আঁকবে, তারপর এখান থেকে এতটা লিখবে, তারপর 2 নম্বর পাতা থেকে এখান থেকে এতটা, এই হলুদ অংশটা লিখবে না, এটা বাদ দিয়ে এখান থেকে এতটা। 2 পার্বত্য অঞ্চলে নদীর ক্ষয়কার্যের দ্বারা গঠিত ভূমিরূপের বর্ণনা দাও। 5 নম্বর পাতায় এখান থেকে লিখবে, এখান থেকে এতটা লেখার পর 6 নম্বর পাতায় এখান থেকে এতটা। টোটাল 5টা ভূমিরূপ আছে, সেই 5টা ভূমিরূপ লিখবে আর তার সাথে ছবি আঁকবে। 6 নম্বর পাতায় দেখো 3টে ছবি পাচ্ছ, 6 নম্বর পাতা থেকে এই 3টে ছবি আঁকবে, একটা, দুটো, আর নিচে এটা জলপ্রপাতের ছবি 3টে। আর 5 নম্বর পাতা থেকে এই দুটো ছবি, টোটাল 5টা ছবি আর 5টা ভূমিরূপ এঁকে দেবে এবং লিখেও দেবে। 3 মধ্যগতি বা সমভূমি প্রবাহে নদীর কার্যের ফলে গঠিত ভূমিরূপ বর্ণনা করো। 7 নম্বর পাতায় এই ছবিটা আঁকবে, তারপর এখান থেকে এতটা লিখবে, লেখার পর পার্থক্যটা বাদ দিয়ে এখান থেকে এতটা, তারপর 8 নম্বর পাতা থেকে এখান থেকে এতটা, আর তার সাথে 8 নম্বর পাতা থেকে এই ছবিটা আর এই 3টে ছবি, টোটাল 8 নম্বর পাতা থেকে 4টে ছবি আঁকবে,
আর 7 নম্বর পাতায় যে ছবিটা দেখালাম ওই ছবিটা আঁকবে। 5টা ছবি এঁকে দেবে। 4 নিম্নগতি বা বদ্বীপ প্রবাহে নদী দ্বারা সৃষ্ট ভূমিরূপ বর্ণনা করো। একই হবে উত্তর। এই 3 নম্বরে যেটা 3 নম্বর প্রশ্নের যে উত্তরটা দেখালাম সেই একই উত্তর হবে 4 নম্বর প্রশ্নের। তাই এটা দেখাচ্ছি না। প্রশ্ন 5 পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তন কিভাবে সুন্দরবনকে প্রভাবিত করছে ব্যাখ্যা করো। 9 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর এই হলুদ অংশটা লিখবে না, এতটা লেখার পর 10 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 6 নদীর বিভিন্ন গতির সংক্ষিপ্ত পরিচয় দাও। 4 নম্বর পাতায় এই ছবিটা আঁকবে, তার সাথে এখান থেকে এতটা লিখে দেবে। 7 হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির ব্যাখ্যা দাও। 13 নম্বর পাতায় এই যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এখান থেকে এতটা লিখবে। এই পার্থক্যটা লিখবে না, এই পার্থক্যটা বাদ দিয়ে এতটা লিখবে। তার সাথে এই পাতা থেকে এই ছবিটা, এই ছবিটা আর এই ছবিটা, এই 3টে ছবি আঁকবে। তারপর 14 নম্বর পাতা থেকে এখান থেকে এতটা লিখে দেবে। 10টা ভূমিরূপ দেওয়া আছে, 10টা ভূমিরূপই লিখবে। আর এই পাতা থেকেও এই পার্থক্যটা লিখবে না, এই পার্থক্যটা বাদ দিয়ে লিখবে আর এই ছবিটা আঁকবে এই পাতা থেকে। প্রশ্ন 8 হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির ব্যাখ্যা দাও। 14 নম্বর পাতায় এই ছবিটা আঁকবে, তার সাথে এখান থেকে এতটা লিখে দেবে, এত অবধি। 9 নদী ও হিমবাহের কাজের তুলনা করো। 16 নম্বর পাতায় প্রশ্ন 9 হিমবাহ ও জলধারার সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের ব্যাখ্যা দাও। 15 নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে, তার সাথে এই ছবিটা আর এই ছবিটা, এই দুটো ছবি আঁকবে। তাহলে এই উত্তরটা লিখবে এখান থেকে এতটা, আর তার সাথে এই দুটো ছবি এঁকে দেবে, এইটা একটা, এটা একটা। 10 নদী ও হিমবাহের কাজের তুলনা করো। 16 নম্বর পাতায় এই যে নদীর কাজ ও হিমবাহের কাজের পার্থক্য আর তুলনা একই কথা। 5টা পার্থক্য আছে, 5টা পার্থক্যই লিখে দেবে। 11 বায়ুর ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও। 18 নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে, তার সাথে এই পাতা থেকে এই ছবিটা, এই ছবিটা আর এই ছবিটা, এই 3টে ছবি আঁকবে। আর তারপর 19 নম্বর পাতা থেকে এখান থেকে এতটা লিখবে, লেখার পর এখান থেকে এতটা, এখানে উত্তরটা শেষ হবে। আর তার সাথে এই ছবিটা এঁকে দেবে, মাঝে শুধু এই পার্থক্যটা লিখবে না, বাকি পুরো এখান থেকে এতটা, আর তার সাথে এই ছবিটা। 12 বায়ুর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও। 19 নম্বর পাতায় এই ছবিটা আঁকবে, তারপর এখান থেকে এতটা লিখবে, লেখার পর 20 নম্বর পাতা থেকে এখান থেকে এতটা লেখার পর এখান থেকে এতটা, আর তার সাথে এই ছবিটা আর একদম প্রথমে যেটা আছে এই ছবিটা এঁকে দেবে। শুধু 20 নম্বর পাতাটা পুরোটাই লিখবে, শুধু এই হলুদ অংশটা লিখবে না, এই পার্থক্যটা লিখবে না, আর এই হলুদ অংশটা লিখবে না, বাকি সবটাই লিখে দেবে। আর 20 নম্বর পাতায় যে দুটো ছবি আছে সেই দুটো ছবিও এঁকে দেবে।